কাছাড় জেলার শিলচরে তৃণমূল কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। বুধবার তৃণমূল কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব। তিনি বলেন, লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী রাধেশ্যাম বিশ্বাস জয়ী হননি, তাতে কিছু হয়নি। আগামী নির্বাচনে জয়ী হবেন, রাজনীতিতে এটা হয়েই থাকে। জয়ী হননি তৃণমূল কংগ্রেসের শিলচর লোকসভা সমষ্টি থেকে, এতে দুঃখিত হননি। তৃণমূল কংগ্রেস সবসময় জনগণের স্বার্থে, জনগণের পাশে থেকে এবং জনগণের অধিকারের স্বার্থে প্রতিবাদ করা যাবেন। সুস্মিতা দেব বলেন, দেখার বিষয় হলো বিজেপি যে এত বড় ধাক্কা খেয়েছে, যে জায়গাতে জয়ী হওয়ার কথা সেই জায়গাতে হেরেছে। তাতে বোঝা যায় এখন জনগণ সচেতন হয়েছেন, তার জন্য বিজেপির পতন শুরু হয়ে গেছে এবং যারা শিলচর লোকসভা আসনে প্রার্থীকে ভোট দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানান সুস্মিতা দেব। তিনি আরো বলেন, যারা বিজেপিকে ভোট না দিয়ে ইন্ডিয়া এয়ারলাইন্সকে ভোট দিয়েছে তা ভালোর জন্য দিয়েছে। বিজেপি সরকার বিভাজনের সরকার, তাই এবার বিজেপির 400 পার হলো না। এটা বিজেপি সরকার নয়, এটা নরেন্দ্র মোদীজির সরকার। কারণ যেসব প্রকল্প শুরু হয় তা নরেন্দ্র মোদীজি প্রকল্প নাম দেওয়া হয়, সেটার কারণ কি কোথাও শেষ হলো? এনআরসি যে রাজ্যকে কানামে ভোট নেওয়া হলো, বরাকবাসী কি বার্তা দিলেন? আসাম সরকারকে হিন্দু মুসলিমের রাজনীতি করছে বিজেপি সরকার এবং পশ্চিমবঙ্গের সমগ্র জনসাধারণকে ধন্যবাদ জানান তৃণমূল কংগ্রেসের প্রার্থীদেরকে বিপুল ভোটে জয়ী করার জন্য। বিজেপির এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা বিনিময় করেন সুস্মিতা দেব। বিশেষ ধন্যবাদ জানাবো যারা আজকে বিজেপির বিরুদ্ধে ভোটটা দিয়েছে। যারা বিজেপির বিরুদ্ধে ভোট দিয়েছেন, এরা তৃণমূলকে দিয়ে থাকেন বা ইন্ডিয়া অ্যালায়েন্সের কোনো পার্টিকে দিয়ে থাকেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইলেকশন কেন ছিল? কারণ এটা সংবিধান বাঁচাবার লড়াই ছিল। এটা একবার না, আপনারা হয়তো প্রচারের সময় বারবার শুনেছেন। কিন্তু নতুন কথাটা বলতে গেলে আমি বলতে চাইব, 400 পার যে ভারতীয় জনতা পার্টি বলেছে, ভারতবর্ষের মানুষ বুঝেছে যে 400 পার বিজেপি চাইছে সংবিধান বদলাবার জন্য। 400 পারটা ব্যাকফায়ার কেন করেছে? কারণ মানুষ বুঝেছে যে সংবিধান বদলাবার জন্যে নরেন্দ্র মোদীজি 400টা সিট চাইছেন। কারণ পার্লামেন্টে 2/3 মেজরিটি না হলে সংবিধান পরিবর্তন করা যায় না। মোদীজির 400 পার চাওয়ায়, এই দাবিটা রাখায় মানুষ ওনার উদ্দেশ্যটাকে বিশ্বাস করতে পারেনি। ঠিক কেন উনি 400 পার চাইছেন, উনি সংবিধানে কি বদলাতে চাইছেন? কারণ এটা প্রমাণ হয়ে গেছে যে সমস্ত অপোজিশনের, যারা 10 বছর অপোজিশনে ছিল, সবাই একটাই প্রচার করেছে যে সংবিধান বাঁচাও। এবং সংবিধানের কি গুরুত্ব এটা ভারতবর্ষের মানুষ এই ইলেকশনে প্রমাণ করে দিয়েছে। উই হ্যাভ টু রিমেম্বার দিস। আজকে যদি সংবিধান তছনছ হয়ে যায়, যদি সংবিধানকে এইভাবে সংশোধন করা হয় যে আমাদের দেশের পরম্পরা বা ইন্ডিয়ার যেটা ফ্যাব্রিক আমরাকে বলি, দ্য ভেরি আইডিয়া অফ ইন্ডিয়া যদি বদলে যায়, আমি মনে করি এর থেকে বড় থ্রেট কিছু এই দেশের বিরুদ্ধে হতে পারে না। নাম্বার 1। নাম্বার 2, আমি বলতে চাই, ভারতবর্ষের সমস্ত ইন্ডিয়ার রেজাল্ট, আমি বরাকের রেজাল্টের ব্যাপারে এটার পরে বলছি, সমস্ত ভারতবর্ষের রেজাল্টে দেখার পরে আমি মনে করি কি যারা বিজেপিকে ভোট না দিয়ে, যে দল যেখানে অ্যান্টি বিজেপি ওয়াইজ স্ট্রং ছিল, ওদেরকে দিয়ে আরেকটা জিনিস প্রমাণ করে দিয়েছে যে কমিউনাল পলিটিক্সের পুরোপুরি রিজেকশন হয়ে গেছে। এবং আমার জন্য সবচেয়ে দুঃখের ব্যাপার হলো যে বরাকের 2টা সিট কমলো, দ্যাট টু করিমগঞ্জ থেকে করলো। করিমগঞ্জে একটা সুবর্ণ সুযোগ ছিল করিমগঞ্জ লোকসভা সিটে, কিন্তু আমরা একটা মেসেজ দিতে পারলাম না যে আমাদের ভিতরে সিট কমার পরে একটা আবেগ আছে। সো প্রশ্নটা হলো যে এখন পঞ্চায়েত ইলেকশন আসছে, এমএলএ ইলেকশন আসছে, এইগুলা ইস্যু নিয়ে আমাদেরকে
জাতি আর ধর্মর বিভাজন না করে আমাদেরকে বরাকের স্বার্থের চিন্তা করা উচিত। যে বরাকের যুব সমাজরা আজকে আনএমপ্লয়েড রয়েছে, চাকরি নেই, কারুর চাকরি নেই, কিন্তু আজকে বিজেপি যেভাবে বরাকের বাইরের থেকে ছেলেমেয়েদের এসে এনে চাকরি দিয়েছে, আজকে কি বিজেপি আমাদেরকে ভয় পাবে? আজকে যদি বরাকের ছেলেমেয়েদের চাকরি না দেওয়া হয়, গ্রেড 3 গ্রেড 4, বিজেপি বলবে নো প্রবলেম, আমরা তো বরাকের 2টো সিটই জিতেছি। সো এটাই আমি বলতে চাইছি। কিন্তু আমরা কাজ করতে থাকবো, আন্দোলন চালাতে থাকবো, সবাইকে ধন্যবাদ জানাবো। আমরা হেরেছি ঠিকই, আমরা এত কম ভোট পেয়েছি, কিন্তু প্রচারের সময় আমি কোনোখানে গিয়ে বা মমতাদি যখন এসেছিলেন শিলচরে, আমি মনে করি ভোট পাইনি, কিন্তু মানুষের ভালোবাসা নিশ্চয়ই পেয়েছি। মানুষ আমাকে আমাদের রেসপন্স করেছে। মমতাদির র্যালিতে শুধু আমাদের চেষ্টাতে না, স্বতঃস্ফূর্তভাবে কয়েক হাজার মানুষ সেই মিটিংয়ে এসেছে, সেটার জন্য ধন্যবাদ জানাচ্ছি। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, আমি বাংলার ভোটারদের ধন্যবাদ জানাবো যে মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা প্রতিকূল পরিস্থিতির মধ্যে থেকে যেভাবে ভোটে জিতাবার উদ্যোগটা বাংলার মানুষ নিয়েছে, সেটার জন্যে আমরা অত্যন্ত খুশি। আপনাদের একটা মিষ্টিও খাওয়াবো আজকে আমি, কারণ মমতাদির প্রশংসা কেউ করুক আর না করুক, কিন্তু আমি দেখেছি যে কাছাড়ের পেপারে ওনার সমালোচনা বেশ ভালোই হয়। আর একটা কথা বলতে চাই, হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি যারা চালাচ্ছেন, হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে চালান, মমতা বেগম যে তৃণমূল হলো মাইনরিটিদের পার্টি, একটু বাংলার রেজাল্টটা ভালো করে স্টাডি করবেন। যে সবচেয়ে বেশি সিট মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু মেজরিটি সিটে জিতে এসে মমতা বন্দ্যোপাধ্যায় 29 পেয়েছে। এইগুলা হিন্দু মুসলমানের অপপ্রচার যতদিন বন্ধ হবে না, ডেভেলপমেন্ট কোনো দিন ইস্যু হবে না, চাকরি কোনো দিন ইস্যু হবে না, আর প্রাইস রাইজ কোনো দিন ইস্যু হবে না। এবার একটা জিনিস বলবো, যে 272 থেকে যে সিটটা নেমে এসছে, লাস্টে গিয়ে কোথায় দাঁড়িয়েছে 239-এ। আজকে আমি বলতে বাধ্য, এই সরকারের নাম ছিল মোদি সরকার, এখন মোদিজিও এটাকে এনডিএ সরকার নতুন নামকরণ করেছেন। আপনারা চিন্তা করেন, সমস্ত দেশে প্রচার হয়েছে, কি হয়েছে? মোদির গ্যারেন্টি বলা হয়েছে, বিজেপির গ্যারেন্টি বলা হয়নি, এনডিএর গ্যারেন্টি বলা হয়নি। তাই বলে আমি বলতে বাধ্য, দিস ইজ এ রিজেকশন অফ প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদিজি। আর আমি মনে করি উনি যদি ডেমোক্রেসির মধ্যে বিশ্বাস করেন, যদি সংখ্যার মধ্যে বিশ্বাস করেন, প্রাইম মিনিস্টার মোদি শুড নট বি দ্য নেক্সট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। যারা সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বসতেই পারে গণতন্ত্রতে, বাট আই ফিল ওনার এটার মরাল রেসপন্সিবিলিটি প্রধানমন্ত্রীকে নেওয়া উচিত। কারণটা বলে দিলাম, এই 10 বছরের সরকারের নাম মোদি সরকার ছিল, আর যত ম্যানিফেস্টো এবং প্রতিশ্রুতি সেটার নামও মোদির গ্যারেন্টিই ছিল। আজকে অন্যর সমালোচনা করার আগে আমাদের নিজের সমালোচনা করা উচিত। সো বিভিন্ন রকমের, বা আমরা হয়তো ঠিক করে সংগঠন করতে পারিনি, আমরা প্রত্যেকটা বুথে গিয়ে মিটিং করতে পারিনি, এইগুলা প্রশ্ন রয়েছে, থাকবে, এবং আমরা চেষ্টা করব আগামী দিনে আরও জোর দিয়ে এইগুলা সংশোধন করার। কিন্তু প্রশ্নটা হলো, বরাকের জনসাধারণকে আমি শুধু অনুরোধ করতে পারবো, কারণ জনগণই সব কিছু গণতান্ত্রিক দেশে, যে যতদিন আমাদের মধ্যে ডিভিশন থাকবে, ধর্মের নামে হোক, ভাষার নামে হোক, জাতির নামে হোক, যতদিন আমাদের মধ্যে ডিভিশন থাকবে, আমি মনে করি যে বরাকের বঞ্চনা কোনো দিন কমবে না। আজকে মানুষের ভিতরে আবেগ ছিল ডিলিমিটেশন নিয়ে, যে মালুগ্রাম উধারবন্দে কেন গেল, বর্জলাঙ্গা ব্লক কোথায় সেটা কেন এসে অন্তর্ভুক্ত হলো আজকে বরখলাতে। এইগুলা বিভিন্ন ব্যাপার নিয়ে মানুষের ভিতরে আবেগ ছিল, কিন্তু আজকে
ইভিএম মেশিন খোলার পরে আমরা কি মেসেজ দিলাম আসাম সরকারকে, আমরা কি মেসেজ দিলাম ভারত সরকারকে, যেখানে যে রাজ্যতে এনআরসি আজ পর্যন্ত, যে রাজ্যতে এনআরসি নিয়ে আজ পর্যন্ত বিচার হলো না, যে রাজ্যতে কার নামে ভোট নেওয়া হলো, আর আজকে আমরা বুঝতে পেরেছি যে কার ফর্ম ভরা মানে আমি মনে করি আত্মহত্যা। আজকে এইগুলা ইস্যু নিয়ে আমরা বরাকবাসীরা কি মেসেজ দিলাম আসাম সরকারকে, যারা আসাম সরকারে আছে আর ভারত সরকারে ছিল। দ্য কোয়েশ্চেন ইজ আমি আশা করছি যে এইগুলা ইস্যু নিয়ে আমাদের আরও ডিপলি এটা গ্রাসরুটে যেতে হবে, কারণ আজকে আসামের মুখ্যমন্ত্রীর কাছে মেসেজটা গেছে যে সংখ্যায় বিজেপি জিতে এসছে আর যেভাবে করিমগঞ্জে রেজাল্ট হয়েছে, যে বরাকের মানুষের ডিলিমিটেশন নিয়ে কোনো আবেগ নেই বা এনআরসি নিয়ে কোনো আবেগ নেই, আমাদের ভাষার যখন অপমান হয় সেটা নিয়ে কোনো আবেগ নেই। এই মেসেজটা আমাদের আত্মচিন্তন করা উচিত যে বিজেপি সরকারের কাছে গেছে কি গেছে না। প্রত্যেকটা ব্যাপারে আমি মনে করি আজকে বিজেপি জিতেছে, গণতান্ত্রিকভাবে ভোট হয়েছে, কিন্তু আমাদের যে মূল সমস্যাগুলা যেইগুলো বিগত 20 বছর থেকে আমরা সমাধান করতে পারছি না, যে সরকার বলছে যে 1700 কোটি টাকা আজকে রাস্তাঘাটের জন্য আসামে স্যাংশন হয়েছে, এটা মুখ্যমন্ত্রীর টুইটার হ্যান্ডেলে আছে, কিন্তু শিলচর থেকে শিলংয়ের রাস্তা আজ পর্যন্ত ঠিক হয়নি। শিলচর থেকে শিলং যাওয়ার ন্যাশনাল হাইওয়ে আজ পর্যন্ত ঠিক হয়নি। ব্রডগেজ হয়েছে ঠিকই, আমি অস্বীকার করব না, কিন্তু আমরা দেখতে পেয়েছি যে যতবার বৃষ্টি হয়, হেভি রেইনফল হয়, আমাদের বরাক থেকে বেড়ে যেতে অসুবিধা হয়। আজ পর্যন্ত আমরা বুঝতে পারলাম না যে আমরা ভারতবর্ষের নাগরিক কি না। নোবডি নোজ। 14 জন এমপি আজকে আসাম থেকে গিয়ে পার্লামেন্টে বসবে, কিন্তু আমরা আজ পর্যন্ত জানি না যে কে ভারতবর্ষের নাগরিক আর কে ভারতবর্ষের নাগরিক না। সিএএতে যে মানুষরা অ্যাপ্লাই করবে, প্রথম তো মানুষকে বলতে হবে যে অ্যাজ পার গভর্নমেন্ট হু ইজ ফরেনার অ্যান্ড হু ইজ সিটিজেন। এটার সমাধানই হলো না, এনআরসি হলো না, তো কিভাবে কার ফর্ম মানুষ ভরতে যাবে? আজকে যাদেরকে নোটিশ দেওয়া হয়েছিল বা যারা এনআরসির বাইরে ছিল 19 লক্ষ মানুষ, ওরা তো অ্যাপিল করতে পারেনি, তো এই ফর্মটা কার ফর্মটা ভরবে কে? ও নিজেই জানে না যে কোন সিস্টেমে ও গিয়ে বলবে, কারণ কার ফর্ম পড়তে হলে প্রথম স্বীকার করতে হবে আপনি ফরেনার, কে এই কার ফর্মটা ভরতে যাবে? কিন্তু এইগুলা ইস্যু নিয়ে আমি মনে করি যে আমাদের একটা মেসেজ দেওয়া উচিত ছিল বিজেপি সরকারকে, যেটাতে আমরা বিফল হয়েছি। কিন্তু আমি ভোটারকে দোষ দিচ্ছি না, নিশ্চয়ই আমাদেরও কাজে ভুল ত্রুটি আছে, কিন্তু হ্যাঁ আমি একটা কথা দিচ্ছি আপনাদের যে তৃণমূল কংগ্রেসের পক্ষে থেকে আমরা মাঠে ছিলাম, আছি, থাকব, এবং যে ইস্যু এবং সমস্যা বরাকের জনসাধারণ ফেস করছে সেটা নিয়ে আমরা লড়াই করব, আন্দোলন করব, সরকারের উপরে চাপ সৃষ্টি করব। কিন্তু আমরা কিন্তু এনজিও না, আমাদেরও একটা ইচ্ছা থাকে যে বরাকের লড়াইটা লড়লে, ভোটের বাক্স খুললে জন্য আমরা সেটার একটা স্বীকৃতি পাই, এটার আশা একটা পলিটিক্যাল পার্টি রাখে। যদি মোদিকে ভালোবেসে কেউ ভোট দিয়ে থাকে, আমি কি বলবো, আমার কিছু বলার নেই, কিন্তু একটা জাতিকে ভালো না পেয়ে পোলারাইজেশনের ভোট যতদিন বরাকে হবে, আমি মনে করি যে বরাকের ডেভেলপমেন্ট নিয়ে কথা বলা মুশকিল হয়ে যায়।